দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। অর্লিতে রয়েছে এসএমডি এলইডি চিপ, বেস্ট কোয়ালিটির হিট সিঙ্ক এবং এসএম টেকনোলজিতে তৈরি হাইলি এফিশিয়েন্ট সার্কিট। তাই অর্লির উজ্জ্বলতা দীর্ঘদিন থাকে অমলিন। কুষ্টিয়ায় দিনে দুপুরে নৃশংসভাবে শিশুসহ 3 জনকে সরকারি পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সোমেন পুলিশের এএসআই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ধাওয়া করে প্রথমে শিশুটিকে এবং পরে ওই নারীকে হত্যা করে। আর নিহত আরেক যুবক স্থানীয় ব্যবসায়ী। হত্যাকাণ্ডের কারণ পরকীয়া বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল 11টা কর্মব্যস্ত সময়ের মাঝে শহরের কাস্টমস মোড়ে হঠাৎ গুলির শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিটিআই রোড থেকে এক শিশু দৌড়ে কাস্টমস মোড়ের দিকে আসে। তার পেছনে এএসআই সৌমেন দৌড়ে গিয়ে নিজের সরকারি পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রাস্তায় পড়ে যায় শিশুটি। কিছু সময় পরে ওই গলির ভেতর থেকে এক নারীর চিৎকার ভেসে আসে, সাথে আরও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ঘটনার পরে স্থানীয়রা ছুটে আসে, হতাহতদের বাঁচানোর চেষ্টা করে, একই সাথে আটক করে অভিযুক্ত এএসআই সৌমেনকে। ওই বাচ্চাকে দেখলাম আমার চোখের সামনে, একদম চোখের সামনে গুলি করে ওই বাচ্চাকে মারি ফেললো। আর ইতিমধ্যে সবাই ইট পাটকেল দিয়ে ওকে ঠেকানো হচ্ছে। ও আবার বাইরে গুলি করছে। গুলি করার পরে ভিতরে যা 2-3টে গুলি করলো মনে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় জনতাকে সরিয়ে দেয়। একই সাথে গুলিবিদ্ধ 3 জনকে হাসপাতালে পাঠায়। কিছু সময় পর জানা যায় তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওরা শিশু বাচ্চাটি ওপেন গুলি করে ওপেন মারলো। তারপর ভিতরে শুনলাম দুইজন মারা গেছে, হাসপাতালে গেছে। বন্দুক উঁচায়ে জনগণকে ভয় দেখাচ্ছে। তখন জনগণ চারিদিক থেকে তাকে ঘিরে রেখে পুলিশকে ফোন দিয়ে পুলিশকে ধরাই দিচ্ছে। পুলিশ বলছে হত্যার কারণ পরকীয়া। নিহত আসমা সৌমেনের দ্বিতীয় স্ত্রী, আর শিশুটি আসমার প্রথম পক্ষের সন্তান। অন্যদিকে নিহত অপর যুবক শাকিল আসমার পরিচিত, তিনি স্থানীয় ব্যবসায়ী। যে সমস্ত আইনগত প্রক্রিয়া রয়েছে সেগুলি আমরা গ্রহণ করতেছি এবং এই ক্ষেত্রে কোনো প্রকার জেলা পুলিশ, কুষ্টিয়ার পক্ষ বা আমাদের পুলিশ কর্তৃপক্ষের এই ক্ষেত্রে কোনো প্রকার গরমিশে বা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো কার্পণ্য থাকবে না। হামলাকারী এএসআই খুলনা ফুলতলা থানায় কর্মরত। তিনি বিনা ছুটিতে কুষ্টিয়ায় অবস্থান করছিলেন। খুলনা পুলিশ সুপার জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ বিশ্বাস, যদিও প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ পরকীয়া বলে জানিয়েছে, এলাকাবাসী এই ঘটনা নিয়ে কি বলছেন, আপনি কি জেনেছেন? হ্যাঁ শাহনাজ, আপনি ঠিকই বলেছেন। আসলে যে ঘটনাটি যে ঘটেছে, বিশেষ করে আজ সকাল 11:30টার সময় কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্য দিবালোকে একটা লোমহর্ষক যে ঘটনা, নারী শিশুসহ 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি কিন্তু আমরা পরবর্তীতে যেটি জেনেছি, খুলনার ফুলতলা থানার একজন পুলিশ কর্মকর্তা অর্থাৎ এএসআই তিনি কিন্তু তার সরকারি অস্ত্র দিয়েই কিন্তু আজ যে এই ঘটনাটি ঘটিয়েছেন। তো এই ঘটনার পরপরে আমরা দেখেছি খুলনার যে অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটিকে ন্যাক্কারজনক এবং যে পুলিশ কর্মকর্তা এই ঘটনা ঘটিয়েছে সেটি কিন্তু বিভাগীয় তদন্ত হচ্ছে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে কিন্তু আমরা যেটি জেনেছি যে এই ঘটনায় বিশেষ করে পরকীয়ার যে প্রসঙ্গটি উঠে এসেছে, এই সৌমেনের সাথে কিন্তু এই আসমা খাতুন যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু তার সৌমেনের দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ যে সন্তানটি রবিন নামের যে বাচ্চা শিশুটি মারা গেছেন তিনি কিন্তু ওনার আগের পক্ষের, অর্থাৎ আসমা খাতুনের আগের স্বামীর সন্তান কিন্তু। আর যে শাকিল খান যিনি মারা গেছেন তিনি কিন্তু তার সাথে এই আসমা খাতুনের পরকীয়া ছিল। এই পরকীয়ার জেরেই কিন্তু আজকে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটিয়েছে। এই বিষয়ে আমার তার কাছ থেকে আসলে একটু জানতে চাইবো, আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, এই হত্যাকাণ্ডকে কিভাবে দেখছেন এই হত্যাকাণ্ডকে? এই হত্যাকাণ্ডটা আসলে আমরা যেটি মনে করি যে একজন পুলিশের পদস্থ কর্মকর্তা, তার মতন মানুষ, একজন দায়িত্বশীল মানুষ, আসলে পুলিশের আমি জানি না। জনগণের অস্ত্র দেওয়া হয় পুলিশের কর্মকর্তাদের কাছে জনগণের জানমালের নিরাপত্তার জন্য, সেই অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটা গেল 1-2 হচ্ছে নির্মমভাবে হত্যা করে। এটা গেল 1-2 হচ্ছে যে একজন পদস্থ পুলিশের কর্মকর্তা একাধিক নারীর সাথে সম্পর্ক রেখে সে নিজেও কিন্তু পরকীয়া করে এই মেয়েটাকে বিয়ে করছিল আরেকটি সংসার ভেঙে, এবং
সেই নারীকে তার নিজের ফ্যামিলি আছে, তারপরও সেই ফ্যামিলি এইটাকে আর একটা ফ্যামিলি নষ্ট করেছে। এটা পুলিশ রাখা দরকার। এক দুই হচ্ছে যে আমাদের এই বাঙালি জাতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে নষ্ট করেছে কিন্তু মূলত আকাশ সংস্কৃতি। এটা আমরা ইন্ডিয়ান সংস্কৃতি বলি, আরবিয়ান সংস্কৃতি বলি, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করেছে এবং নৈতিকতার যে জায়গাগুলো সেগুলো একেবারেই ধ্বংসের দিকে নিয়ে গেছে। সেই জন্য আমাদের এখন উচিত হবে যে এই আইন প্রয়োগকারী সংস্থা তারা এটাকে যথার্থভাবে তদন্ত করবেন। শরীফ বিশ্বাস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অভিযুক্ত সোমেন ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো রকমের স্বীকারোক্তি দিয়েছেন কিনা, যেহেতু সে এখন পুলিশের জিম্মায় আছে, এবং আটকের পর তাকে এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? আমি জানানোর চেষ্টা করব। শরীফ বিশ্বাস, অভিযুক্ত সোমেন ঘটনার বিষয়ে কোনো ধরনের স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন কিনা পুলিশের কাছে, আর আটকের পর এখন তাকে কোথায় রাখা হয়েছে? হ্যাঁ শাহনাজ, আমি কিছুক্ষণ আগেও খোঁজ নিয়েছি। এই মুহূর্তে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কে এম নাহিদুল ইসলাম তিনিও কিন্তু কুষ্টিয়ায় অবস্থান করছেন। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন সৌমিন, অর্থাৎ যে পুলিশ কর্মকর্তা এই লোমহর্ষক ঘটনাটি ঘটিয়েছেন। এবং জিজ্ঞাসাবাদে যেহেতু প্রাথমিক যে ঘটনা, যেহেতু পরকীয়ার যে ঘটনা, সেটি কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গেছে এবং আরও জিজ্ঞাসাবাদ কিন্তু করা হচ্ছে। এই মুহূর্তে সৌমিন, পুলিশ কর্মকর্তা সৌমিন কিন্তু পুলিশ লাইনে পুলিশ হেফাজতে রয়েছে এবং আরও তথ্য যদি থাকে সেটি কিন্তু পরবর্তীতে তারা মিডিয়ার মাধ্যমে জানাবেন বলে জানিয়েছেন শাহনাজ। যে এই ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে আমি যেটি বলেছিলাম চারটার লাইভে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এই বিষয়টিকে আসলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? বলছে মামলা তো হবে এবং এই ঘটনাটা যেহেতু পুলিশের অস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, এই বিষয়টাকে কিন্তু তারা কখনো কোনো মতেই কিন্তু ছাড় দিবেন এবং বিভাগীয় তদন্ত হবে এবং বিভাগীয় মামলা হবে তার বিরুদ্ধে, এটুকুই কিন্তু তিনি জানিয়েছেন। শাহনাজ। জি, শরীফ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ায় দিনে দুপুরে নৃশংসভাবে শিশুসহ 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনা নিয়ে জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস। দফায় দফায় বাড়তে থাকা ছুটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের। স্কুল খোলা সম্ভব নয়, তাই বাড়িতে লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর। কিন্তু বাড়িতে পড়ে পাবলিক পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্ভব নয় বলে মনে করছেন পরীক্ষার্থীরা। স্বাস্থ্য বিধি মেনে স্কুল কলেজ খুলে দেওয়ার দাবি তাদের। ফেব্রুয়ারির প্রথম দিন এসএসসি আর এপ্রিলে এইচএসসি। করোনা পূর্ববর্তী 1 দশক এটাই ছিল বাধা ধরা নিয়ম, যে নিয়মে বাদ সেধেছে করোনা ভাইরাস। 2020-এর ফেব্রুয়ারিতে এসএসসির পরপরই 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে, যার কারণে গতবারের এইচএসসির ফল দেওয়া হয় আগের 2 পাবলিক পরীক্ষার ফলের মূল্যায়ন করে। তাই টানা বন্ধে নতুন উদ্বেগে চলতি বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীরা। আমরা সবাই চাচ্ছি যে কোনো একটা সিদ্ধান্ত দেখ, যে কোনো একটা, আমরা যেন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা বাসাতে বসে সেভাবে পড়াশোনার প্রতি আমাদের তো মন মানসিকভাবে আমরা খুবই হয়ে যাচ্ছি, মানে আমাদের অ্যাকচুয়ালি ভালো লাগছে না কোনো। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম জানিয়ে পরীক্ষার্থীদের বাড়িতেই প্রস্তুতির পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক পড়াশোনাটি বাড়িতে যেটুকু সম্ভব, যেখানে যেটুকু সহযোগিতা অনলাইনে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে যা হচ্ছে সেটি তো হচ্ছেই, তার বাইরে যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক। তবে শিক্ষার্থীরা বলছেন বাড়িতে পড়ে পাবলিক পরীক্ষার প্রস্তুতি সম্ভব নয়, তাই সীমিত পরিসরে হলেও স্কুল কলেজ খোলার দাবি তাদের। বাড়িতে বসে পড়ে পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। যদি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া সম্ভব হয় তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো। আমরা চাই যে স্বাস্থ্যবিধি মেনে অল্প কী করে হচ্ছে অল্প ছাত্রছাত্রী নিয়ে যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলে, সেই এরকম কোনো একটা ব্যবস্থা নিতে। এই পরীক্ষার্থীদের জন্য এরই মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে সিলেবাস। এর আগে অন্তত 60 দিন এসএসসি আর 84 দিন এইচএসসির পাঠদানের পর পরীক্ষা আয়োজনের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। নিউজ ভিউজ 24 এ পর্যায়ে নিচ্ছি বিরতি, পিছুটি পরে। আপনারা আছেন নিউজ ভিউজ 24-এ। সীমান্তবর্তী জেলা সহ সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ। সারা দেশে আজ করোনায় মৃতের সংখ্যা 47 জন এবং নতুন করে 2436 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ সহ আরও 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 জন করোনা পজিটিভ ছিলেন।
রোগীর চাপ কমেনি এই হাসপাতালে। একদিনে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন, যাতে এখন মোট রোগী আছেন ২৯৪ জন। খুলনাতে করোনার হাসপাতাল ১০০ থেকে ১৩০ শয্যায় উন্নীত করা হয়েছে, বাড়বে আরও ৩০টি শয্যা। রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আবরার শাহীর। রাজশাহীতে আজ করোনা উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। রাজশাহীর সার্বিক পরিস্থিতি কি জানাবেন? কেন সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে? সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ার একটি কারণ, এটি গত ১৫ থেকে ২০ দিন আগে চাঁপাইনবাবগঞ্জে যে সংক্রমণ শুরু হয়েছিল সেটির যে সামাজিক সংক্রমণ এবং সেটি কিন্তু এদিকে চলে আসে এবং যত চেষ্টা করাই হোক না কেন চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেওয়ার ফলেও ঈদের পরপর হওয়াতে মানুষজন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করেছিল এবং কোনো না কোনোভাবে এই সংক্রমণটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। যদিও চাঁপাইনবাবগঞ্জে গত ২ সপ্তাহ লকডাউন থাকার পর সেখানকার সংক্রমণের হার কিছুটা কমে এলেও বেড়েছে রাজশাহীতে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ২৭১টি করোনার জন্য স্পেশাল যে আসন বা শয্যা, সেই শয্যাতে অক্সিজেন সংযোগ সহ সেই শয্যা আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আরও প্রায় ৪০টার মতো তারা বিছানা মেঝেতে দিয়ে সেখানে সিলিন্ডারের মাধ্যমে বা সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন সংযোগ দিয়ে তারা রোগীদের সেবা শুশ্রূষা করছেন। আমি যদি একটু করোনা সংক্রমণের হারটা জানাই তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে। রাজশাহীতে আজকের মানে রোববারের যে র্যাপিড টেস্ট হয়েছে সেই র্যাপিড টেস্টের সংখ্যা ৯২৮টি, ১৩টি পয়েন্টে, এবং ৯২৮ জনের মধ্যে ১০৪ জন কিন্তু এখনো সংক্রমিত হয়েছে বা পজিটিভ হয়েছেন। গত ২৪ ঘন্টায় যদি আরটিপিসিআর এর হিসেবটা আপনাকে জানাই তাহলে আপনি জানবেন যে রাজশাহীতে দুটি ল্যাবে, একটিতে ১৮৮ জনের মধ্যে ১০৮ জন, আরেকটিতে ১৫৩ জনের মধ্যে ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। নাটোরের ১৫০টি নমুনার মধ্যে ১৯ জন আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ১৫৮ জনের মধ্যে ২৬ জন আক্রান্ত হয়েছেন। মূলত এই যে প্রত্যেক দিন ১৩ জন, ১২ জন কিংবা ১৬ জন সর্বোচ্চ মারা যাচ্ছেন, সেটির কারণটা কি আমরা জানতে চেয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তো যিনি ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি হাসপাতালের পরিচালক, তিনি যেটি জানাচ্ছেন যে ভারতীয় ধরন যেটা ডেল্টা বলা হচ্ছে সেটি আসলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যদিও এটা নিয়ে এখনো বিশদ এখানে গবেষণা হয়নি যে ডেল্টা আসলে কত পার্সেন্ট ছড়িয়েছে। তবে তিনি যেটি বলছেন যে এই সংক্রমণ ছড়ানোর ফলে যাদের এই ধরনের নমুনায় আক্রান্ত হয়েছেন, ডেল্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ডেল্টা করোনা ভাইরাসে, তারা মূলত বেশি দিন সার্ভাইভ করতে পারছেন না অক্সিজেনের অভাবে। তারা বুঝতেও পারছেন না যে তাদের ফুসফুস সংক্রমণ হয়েছে। তারা হাসপাতালে যখন আসছেন খুব দেরি হয়ে যাচ্ছে এবং এই রোগীগুলো ৩ দিনের বেশি হাসপাতালে বাঁচানো যাচ্ছে না। ফলে তারা বলছেন যে যখনই অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে শরীর থেকে, তখনই আসলে এটি যে অক্সিমিটার দিয়ে মেপে তারপরে সেটি কিন্তু হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসা উচিত। যদিও তারা বলছেন যে বেশিরভাগ লোকজন আতঙ্কিত হয়ে অক্সিজেনের মাত্রা না কমলেও হাসপাতালে ভর্তি হবার চেষ্টা করছেন। তখন করোনা পরিস্থিতি নিয়ে জানছিলাম, আরেকটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আম তোলার সময় আসার পর থেকে কিন্তু রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়ছে। আম চাষিদের বা ব্যবসায়ীদের কি অবস্থা একটু জানাবেন কি? যে আমি প্রশ্নটা আরেকবার আমি বুঝতে পারছি না প্রশ্নটা। আপনার আম তোলার সময় আসার পর থেকে কিন্তু রাজশাহীতে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, তো আম ব্যবসায়ী বা চাষিদের কি অবস্থা একটু জানাবেন কি? যদিও খুব পরিষ্কার বুঝতে পারিনি, তারপরে বলি যে আম ব্যবসায় এবং আমের যেই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে রাজশাহীর বেশ কয়েকটি বাজার চলে, সেগুলো মোটামুটি লকডাউনের আওতা মুক্ত করা হয়েছে। কারণ এই যে আমের যে বাণিজ্য, সেটির উপর কেন্দ্র করে এখানে লক্ষ লক্ষ পরিবার কিন্তু তারা সারা বছরের যে আয় রোজগার সেটি করে থাকেন। ফলে শহরের মধ্যে লকডাউন চললেও এখানে কিছু কিছু আম বেচা কেনা হচ্ছে এবং শহরের বাইরে, আপনি জানেন বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় বাজার, সেখানে এখন পর্যন্ত লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। এবং চাঁপাইনবাবগঞ্জেরও ঠিক একইভাবে কানসাটে যে আমের সবচেয়ে বড় বাজার আছে, সেখানেও কিন্তু আম কেনা বেচা করা হচ্ছে এবং আমের ট্রাক, আমের ট্রেন, এগুলো কিন্তু এখন পর্যন্ত লকডাউনের আওতামুক্ত। এবং অনেকেই বলছেন যে আম যদি না থাকতো হয়তো বা তার আগে এই লকডাউনটা করে দিলে সংক্রমণের হার হয়তো আরও বেশি বাড়তো না।
জি, এই আবরার ছিল সাহেব আমার আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আবরার সাহেব। এবার দেখে নিচ্ছি যশোরের কি অবস্থা। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদুর, যশোরের সংক্রমণের কি অবস্থা জানাবেন? যশোরের মানুষজন কি সংক্রমণ নিয়ে সতর্ক আছেন কিনা? দেখে সিগন্যাল দাও। শাহনাজ, আসলে যশোরে লকডাউন না হলেও গত কয়েকদিন ধরে আপনি জানেন যে এখানে বিধিনিষেধের কঠোরতা চলছে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ থাকছে, যানবাহনেও কিছুটা কঠোরতা নেওয়া হয়েছে। কিন্তু এখানে করোনার সংক্রমণ কিন্তু এতে থেমে থাকছে না। আমি যদি গত 15 দিনের হিসাব দেখি তাহলে দেখা যাচ্ছে যে সেখানে 36 থেকে প্রায় 50% কাছাকাছি প্রতিদিনই সংক্রমণের হার দাঁড়াচ্ছে। এবং আমি যদি গত সর্বশেষ 24 ঘন্টার হিসাব আপনাকে দেই তাতে দেখা যাচ্ছে যে 341 জনের নমুনা পরীক্ষা করে 144 জনের করোনা শনাক্ত হয়েছে, অর্থাৎ এটা শতাংশের হারে 42। প্রতিদিনই এই হারে বাড়ছে। এবং সেখানে আরও যে ভীতির বিষয় যে যশোর জেনারেল হাসপাতালের যে কোভিড ডেডিকেটেড ইউনিট, সেখানে 40 বেডকে 80 বেডে উন্নীত করা হয়েছে, তারপরেও সেখানে রোগী ধরছে না। আমরা যদিও আজকে মাত্র আজকে সেখানে 63 জন ভর্তি আছেন এবং 63 জন ভর্তি আছেন, কয়েকটি সিট খালি থাকলেও গতকাল আমরা দেখেছি বারান্দাতে বসেও রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে। যদিও সিভিল সার্জন বলেছেন যে তাদের যথাযথ প্রস্তুতি আছে এবং প্রয়োজন হলে পুরা হসপিটালকে কোভিড ডেডিকেটেড হসপিটাল করে অন্যান্য রোগীদেরকে প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করবেন। একই সাথে সাজেদা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের সহায়তায় এখানে কোভিড ডেডিকেটেড হসপিটাল নির্মাণ করার একটি উদ্যোগ নিয়েছে। 3 থেকে 4 মাসের জন্য অস্থায়ী হাসপাতালে তারা অক্সিজেন সাপ্লাই সহ সব ধরনের সাপোর্টই তারা দেবে। এই উদ্যোগের পাশাপাশি যশোরের মানুষের মধ্যে আরেকটি যে দাবি আছে যে প্রশাসনের যে কঠোরতা, এই কঠোরতা আরও একটু বাড়ানোর জন্য। যদিও আজকে সকাল থেকে আমরা দেখেছি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন তারা নিজেরাই বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়েছেন সচেতনামূলক, এবং মোবাইল কোর্টও চলছে যশোর এবং অভয়নগর জেলা জুড়ে। তারপরেও কেন যে সংক্রমণের হার কমছে না এটা তারা বলতে পারছেন না। এর পাশাপাশি আজকে 24 ঘন্টায় কিন্তু 3 জন মারাও গেছেন, যাদের 2 জন কোভিড শনাক্ত হওয়ার পরে মারা গেছেন এবং আরেকজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এই নিয়ে গত 1 বছরে আমাদের এখানে মৃত্যুর সংখ্যা 90 ছাড়িয়ে গেল। সার্বিকভাবে এখানকার মানুষের মধ্যে ভীতি কিন্তু আছে, যদিও রাস্তাঘাটে চলাচলের মধ্যে মানুষের সেই ভীতিটা আমি দেখতে পাচ্ছি না। পাশাপাশি আরেকটি প্রশ্ন যেটা যশোরকে ঘিরে থেকে যায় যে যশোর সীমান্ত জেলা, এখানে অবৈধভাবে পারাপার হচ্ছে কিনা। সেখানে আপনি জানেন যে যশোর সীমান্তের অধিকাংশ এলাকায় কিন্তু তার কাটার বেড়া থাকায় অবৈধ পারাপার কিছুটা কঠিন। তারপরেও আজকে যে খবর, 3 পরিবারের 7 জনকে বিজিবি আটক করেছে, যারা ভারত থেকে না আসলেও এপার থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল, চিকিৎসা সহ নানা কারণে বিজিবির হাতে আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। জি, তৌহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। যশোরের করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন তৌহিদুর রহমান। এবার যেতে চাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে বিমান বাহিনী C-130 বিমানে করে চীনের উপহারের টিকা এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা জেনেছি সেখানে আছেন আমাদের সহকর্মী হিরণ খান। বিমানবন্দরে চীনের উপহারের টিকা এসে পৌঁছেছে কিনা আমাদের জানাবেন। শাহনাজ, আপনি জানেন যে 11 লাখ সিনোফার্মার যে টিকা সেই টিকা কিন্তু আসলে এসে পৌঁছেছে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 5 লাখ টিকা এর আগে এসেছে। এখন আসলে আজকে দুপুর আসলে বিকাল 5:30 নাগাদ আসলে বিমান বাহিনীর 2টি বিমানে করে এই টিকাটি 6 লাখ টিকা এখানে এসে পৌঁছেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে টিকাগুলো এসেছে সেই টিকাগুলো আসলে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তেজগাঁয়ের ইপিআই যে স্টোরটি রয়েছে সেখানে রাখা হবে। এবং আমরা কথা বলেছিলাম, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই টিকাগুলি পর্যায়ক্রমে যারা আসলে প্রথম সারিতে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে দেওয়া হবে এবং পরবর্তীতে সাধারণ যারা মানুষরা রয়েছেন তাদেরকেও আসলে দেওয়া হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে টিকাগুলি রয়েছে এবং এই টিকার সাথে কিছু সামগ্রী এসেছে, যেটা আমাদেরকে জানিয়েছেন যে আওয়ামী লীগের জন্য চায়না থেকে কিছু সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া এই টিকার সাথে যে সামগ্রীগুলো দরকার সেই সামগ্রীগুলো কিন্তু এখানে এসেছে। এবং এই টিকাগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 3-4টি ট্রাক আমরা দেখেছি, এই ট্রাকে করে নিয়ে যাওয়া হবে তেজগাঁ মহাখালীতে। সেখানে ইপিআইয়ের যে
স্টোর রয়েছে সেখানে আসলে রাখা হবে এবং পর্যায়ক্রমে খুব দ্রুত এটি বিতরণ করা হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই ছিল এখান থেকে আসলে শাহনাজ সর্বশেষ তথ্য। শাহনাজ। জি হিরণ খান, আপনাকে ধন্যবাদ। চীনের উপহারের 6 লাখ ডোজ এসে পৌঁছেছে বাংলাদেশে, এ নিয়ে জানাচ্ছিলেন হিরণ খান। এর সাথে নিউজ ভিউজ 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, কিছুক্ষণ পরে আপনারা আছেন নিউজ ভিউজ 24-এ। চীনকে টেক্কা দিতে ঐক্যমত্যে পৌঁছেছে G7 জোট। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর বিকল্প পরিকল্পনা হিসেবে অবকাঠামো উন্নয়নের নতুন প্রকল্প ঘোষণা করেছে শীর্ষ অর্থনীতির 7টি দেশ। সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে জানানো হয়েছে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে টেকসই উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান এবং ইতালি নেতারা উপস্থিত ছিলেন। গত 3 দশকে বেল্ট রোড ইনিশিয়েটিভের আওতায় অন্তত 100টি দেশের অবকাঠামো উন্নয়নে $100 কোটি বিনিয়োগ করেছে চীন। G7 সম্মেলন নিয়ে সর্বশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিল্টন রহমান। মিল্টন, যেমনটি বলছিলাম যে বেল্ট রোড ইনিশিয়েটিভ BR এর বিকল্প পরিকল্পনা হিসেবে অবকাঠামো উন্নয়নের নতুন প্রকল্প ঘোষণা করেছে শীর্ষ অর্থনীতির 7টি দেশ। তো এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে ব্রিটিশ গণমাধ্যম? ধন্যবাদ। যেটি বলছিলেন যে G7 যে সামিট হয়েছে আজকে ছিল তার শেষ দিন। এই সামিটে মূলত দুটি বিষয় খুব বেশি গুরুত্ব পেয়েছে। একটি হচ্ছে এই যে বিশ্বে যে এখন মহামারীর যে সংক্রমণ চলছে এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে, এবং আপনার জলবায়ু পরিবর্তন, যেটি আপনি বলছেন যে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে যে বিনিয়োগ বাড়ানো এই G7 কান্ট্রিগুলোর, সেই বিষয়টি এসেছে মূলত জলবায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে উন্নয়নশীল দেশগুলোকে আরো সহায়তা করা যায় সেই বিষয়গুলো আসছে। এবং সেইখানে প্রায় আপনার এই জলবায়ু পরিবর্তনের ফলে জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে আরো $2 বিলিয়ন পাউন্ড কিভাবে সহায়তার বিষয়ে তারা একমত হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন বিনিয়োগ প্রকল্প তারা আজকে গ্রহণ করেছে। মূলত যেটি বলা হচ্ছে যে আপনার কয়লার মাধ্যমে যেসব জ্বালানি খাত পরিচালিত হয় সেই খাতগুলোকে বন্ধ করে দেওয়া হবে যদি সেখানে আপনার কয়লার যে বর্জ্য সেটা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। কারণ এই সামিটে বলা হয়েছে কয়লা হচ্ছে বিশ্বের সবচেয়ে নোংরা জ্বালানি, সেটিকে মোকাবেলা করবার জন্য তারা দরিদ্র উন্নয়নশীল দেশগুলোকেও সহায়তা করার নানান পরিকল্পনা এখান থেকে ঘোষণা করেছে এবং এগুলো আগামীতে তারা বাস্তবায়নে যাবে। এছাড়া সবচেয়ে বেশি গুরুত্ব যেটি পেয়েছে এর মধ্যে সেটা হচ্ছে করোনা নিয়ন্ত্রণ, যে পুরো বিশ্বে যে করোনা সংক্রমণ চলছে এটি কিভাবে কোত্থেকে এই COVID-19 এর উৎপত্তি এই বিষয়ে বিশেষজ্ঞরা যাতে দ্রুততার সাথে কাজ করে এই বিষয়ে জোর দেওয়া হয়েছে। একই সাথে আপনার করোনা টিকা যে উন্নয়নশীল দেশগুলোকে কি করোনা টিকা দিয়ে সহায়তা করা যায় সে বিষয়টি আসছে। কারণ G7 ভুক্ত যে দেশগুলো 7টি দেশ, এই দেশের জনসংখ্যা হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার 13%, কিন্তু তারা দেখা যাচ্ছে যে প্রায় মোট উৎপাদিত টিকার 1/3 কিন্তু কিনে নিয়েছে। ফলে ইউনিসেফ তাদেরকে বলেছে যে দ্রুততার সাথে তারা যাতে উন্নয়নশীল দেশগুলোকে টিকা সরবরাহ করে সহায়তা করে সেই বিষয়ে তারা সহায়তা চেয়ে। যদিও সম্মেলন থেকে বলা হয়েছে যে আগামী 1 বছরের মধ্যে 100 কোটি টিকা তারা সরবরাহ করবে বিভিন্ন দেশে। এটিকে তারা এই যে করোনার কে কেন্দ্র করে যেই কর্মসূচি তারা ঘোষণা করেছে সেটিকে বলা হচ্ছে যে করভিস বে ডিক্লারেশন অন হেলথ, এই বিষয়ে একটি তারা কর্মসূচি ঘোষণা করেছে। এটি খুব দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য ইউনিসেফ তাদেরকে তাগাদা দিয়েছে। এই ছিল আমার আজকে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কোনো ধরনের ক্ষতিপূরণের বিষয় সম্মেলনে উঠে এসেছে কিনা? সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই জন্যই বলা হয়েছে যে যেসব দেশ, যে উন্নয়নশীল দেশগুলো তারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আর্থিক সহায়তার বিষয়টি কিন্তু এই সামিটে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে তারা বিভিন্ন দেশের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করবে যে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রতিবেদনের আলোকে তারা ওইসব দেশে সহায়তা চিন্তা ভাবনা করবে বলে তারা আজকে আলোচনায় উঠে এসেছে। কোন কোন দেশের কাছ থেকে তালিকা চাওয়া হবে, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশের কোনো তালিকা দেশের কথা এখনো বলা হয়নি, তবে বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে তারা ইঙ্গিত দিয়েছে।
জি মিল্টন রহমান, আপনাকে ধন্যবাদ। G7 সম্মেলন নিয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন মিন্টু রহমান, যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্যের লন্ডন থেকে। এই ছিল আজকে নিউজ ভিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।